নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজ তো রবিবার, কাল থেকে আবার আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট স্বাভাবিকভাবেই ওপেন হয়ে যাবে। তো সামনের সপ্তাহে এমন কোন কোন ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে যার কারণে ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওপরে উঠতে পারে, বা এমন কোন কোন ডেটা আসতে চলেছে যার কারণে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে প্রেসার তৈরি হতে পারে, তো সেগুলোই এই ভিডিওতে আলোচনা করব। তবে তার আগে দুটো জিনিস দেখে নেব। প্রথমে দেখবো বাজার সামনের সপ্তাহে পুরো 5 দিনই খোলা থাকছে কিনা, বা মার্কেটে কোনো ছুটি রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এর আগে যে ছুটি এটাই আগস্ট মাসের 27 তারিখে ছিল। এর পরে যে ছুটি সেটা সরাসরি এই অক্টোবর মাসে 3খানা ছুটি রয়েছে। তো এর মাঝখানে যে সেপ্টেম্বর মাস, এই মাসে কোনো ছুটি নেই। তো বুঝতে পারছেন সামনের সপ্তাহে বাজার কিন্তু পুরো 5 দিনই খোলা থাকছে। এরপর গত সপ্তাহে বাজার কিরকম পারফর্ম করলো, নিফটি এটা তো শুক্রবার দিন 0.43% বেড়েছিল, এবং যদি 5 দিনে দেখি 5 দিনে 1.32% বেড়েছে। মানে মোটামুটি একটা ভালো পারফরমেন্স গত সপ্তাহে দেখা গেছে। তো এই নিফটির লেভেল কি বলছে, এই 25,097, এই পিভট পয়েন্টটা ধরে প্রথম রেজিস্ট্যান্স এটা 25,156, সেকেন্ড রেজিস্ট্যান্স 25,198, এবং 3 নম্বর রেজিস্ট্যান্স থাকছে 25,257, প্রথম সাপোর্ট 25,054। এইটা যদি ভেঙে ফেলে তাহলে 25,000-এর নিচে নেমে আসতে পারে। দ্বিতীয় সাপোর্ট রয়েছে 24,995, এবং 3 নম্বর সাপোর্ট দাঁড়াচ্ছে 24,953। এরপরে যদি নিফটি ব্যাংক দেখি, নিফটি ব্যাংক এটা শেষ দিনে 0.26% বেড়েছিল, এবং যদি 5 দিনে দেখি 5 দিনে 1.16% বাড়া। আর এই নিফটি ব্যাংকের লেভেল গুলো কি বলছে, পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 54,747। তো এই সাপেক্ষে প্রথম যে রেজিস্ট্যান্স এটা 54,914, সেকেন্ড রেজিস্ট্যান্স এটা 55,019, এবং 3 নম্বর রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 55,186। প্রথম সাপোর্ট থাকছে 54,642, সেকেন্ড সাপোর্ট থাকছে 54,475, এবং এইটাকেও যদি ভেঙে ফেলে তাহলে 3 নম্বর সাপোর্ট 54,370 পর্যন্ত নামতে পারে। আর সেন্সেক্স এটা কিরকম পারফর্ম করলো, সেন্সেক্স এটা শুক্রবার দিন 0.44% বেড়েছে, এবং যদি 5 দিনে দেখি 5 দিনে 1.21% বাড়া রয়েছে। আর যদি সেন্সেক্স এর লেভেল নিয়ে কথা বলি, তো পিভট পয়েন্ট দাঁড়াচ্ছে 81,846, প্রথম রেজিস্ট্যান্স এটা 82,051, সেকেন্ড রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 82,197, এবং 3 নম্বর রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 82,402। প্রথম সাপোর্ট থাকছে 81,699, সেকেন্ড সাপোর্ট এটা 81,494, এবং 3 নম্বর সাপোর্ট থাকছে 81,348। এরপরে যদি গুরুত্বপূর্ণ ইভেন্ট গুলো দেখি, তো সামনের সপ্তাহে এই যে ফেডের মিটিং, এটার উপরে কিন্তু সবার চোখ থাকবে। তো 16 তারিখ থেকে এই যে মিটিং সেটা শুরু হচ্ছে, এবং 17 তারিখে এই মিটিং শেষ হবে, এবং 17 তারিখেই এই মিটিং এর যে আউটকাম সেটা কিন্তু সামনে আসবে। তো এই মিটিং এ ফেডের যেসব মেম্বাররা রয়েছেন তারা কিরকম সিদ্ধান্ত নিচ্ছেন সেই ব্যাপারের উপর কিন্তু মার্কেট ভালোভাবে একটা রিয়াকশন দেখাবে। তো এর আগেও দেখেছি ডোনাল্ড ট্রাম্প বারবার কিন্তু এই জেরেমি পাওয়েলজিকে এই রেট কাটের জন্য প্রেসার দিচ্ছেন, এবং এই জেরেমি পাওয়েলজি তিনি কিন্তু এই ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে এই রেট কাটও করছেন না। তবে এবারে এই যে রেট কাটের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি। দেখতে পাচ্ছেন ইনফ্লেশন বেড়ে গেলেও এই যে জবলেস ক্লেম এটা যেহেতু বেড়ে গেছে, সেই কারণে কিন্তু অনেকেই আশা করছে যে ফেড একটা রেট কাট কিন্তু করতে পারে। আর কত বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, তো দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যানালিস্টরা রয়েছেন তাদের মধ্যে 90% কিন্তু বলছে যে 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, এবং বাকি যে 10% রয়েছে তারা কিন্তু বলছে দুটো 25 বেসিস পয়েন্ট মানে 50 বেসিস পয়েন্টের রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো মোটামুটি 90% কিন্তু শিওর যে এই সপ্তাহতেই ফেডের যে মিটিং হতে চলেছে সেখানে ফেড একটা 25 বেসিস পয়েন্টের রেট কাট করবে। আর এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, আমেরিকান মার্কেট শুক্রবারে একটা মিক্স রিয়াকশন দেখিয়েছে। যদি এই ডাউ জোন্স দেখি, ডাউ জোন্স এটা 0.59% পড়েছে। তবে যদি নাসডাক কম্পোসাইট দেখি, এইটা 0.44% বেড়ে 22,141-এ বন্ধ হয়েছিল, এবং এই শেষ ট্রেডিং সেশনেই এই নাসডাক কম্পোসাইট এটা কিন্তু অল টাইম হাইও লাগিয়েছিল। তো দেখতে পাচ্ছেন এর আগের দিনের ক্লোজ ছিল 22,182.34, এবং 52 উইকের যে হাই এটাও 22,182.34, এবং এর সঙ্গে সঙ্গে S&P 500 এটা একদম সামান্য নেগেটিভে বন্ধ হয়েছিল। আর এরপর যদি ভারতীয় মার্কেটে দেখি, প্রায় 230টারও বেশি কোম্পানি এই সপ্তাহে বিভিন্ন ধরনের যে কর্পোরেট অ্যাকশন সেগুলো দিতে চলেছে। তো তার মধ্যে ডিভিডেন্ড থাকবে, বোনাস থাকবে, এবং স্টক স্প্লিটও থাকবে। তো যদি কিছু কোম্পানির এই সপ্তাহের কর্পোরেট অ্যাকশনের এক্স ডেট গুলো দেখি, তাহলে প্রথমে এই গডফ্রে ফিলিপস এরটা দেখে নেবো। তো এই কোম্পানি কি
দিতে চলেছে। চলুন কর্পোরেট অ্যাকশনে চলে যাই। দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 2:1 অনুপাতে বোনাস দিতে চলেছে। মানে আপনার কাছে যদি এই কোম্পানির একটি শেয়ার থাকে তাহলে আপনি এই কোম্পানির আরো দুখানা অতিরিক্ত শেয়ার পাবেন এবং আপনার পোর্টফোলিওতে টোটাল শেয়ারের সংখ্যা দাঁড়াবে 3টে এবং সেই মতোই স্টকের যে প্রাইস সেটাও 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তারপরে আরো একটি কোম্পানি রয়েছে কেশর এন্টারপ্রাইজেস লিমিটেড। এই কোম্পানিটা এই সপ্তাহতেই স্টক স্প্লিট দিতে চলেছে। তো রেশিও দেখতে পাচ্ছেন, আগে এই যে ফেস ভ্যালু এটা ছিল 10, তো এইটা ভেঙে হবে 1, মানে স্টকটা 10 ভাগে ভেঙে ট্রেড করবে। এবং এর যে এক্স ডেট এটা দেখতে পাচ্ছেন 18 সেপ্টেম্বর 2025 রয়েছে। তারপরে জাইডাস ওয়েলনেস লিমিটেড, এই কোম্পানিটাও স্টক স্প্লিট দিতে চলেছে। এর আগে ফেস ভ্যালু ছিল 10, তো সেটা ভেঙে হচ্ছে 2, মানে একটি শেয়ার ভেঙে 5টা শেয়ার হবে। তো এরও যে এক্স ডেট এটা 18 সেপ্টেম্বর রয়েছে। তারপরে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এই কোম্পানিটাও এই স্টক স্প্লিট দিতে চলেছে এবং এরও যে অনুপাত সেটা দেখতে পাচ্ছেন, ফেস ভ্যালু 10 ছিল, সেটা ভেঙে 2 হচ্ছে, মানে শেয়ার 5 ভাগে ভাগ হচ্ছে। আর যদি দেখি জিএইচবি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড, এই কোম্পানিটা বোনাস ইস্যু করতে চলেছে। তো এক্স ডেট কবে রয়েছে? 16 সেপ্টেম্বর 2025। তো অনুপাত কত দেখতে পাচ্ছেন? 2:3, মানে আপনার কাছে যদি এই কোম্পানির দুটো শেয়ার থেকে থাকে তাহলে আপনি অতিরিক্ত আরো 3খানা শেয়ার পাবেন এবং টোটাল যে শেয়ারের সংখ্যা সেটা হবে 5। আর এরপর যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, এই সপ্তাহে অনেক আইপিও কিন্তু বাজারে আসছে। তো যদি প্রথমে কিছু মেন বোর্ড আইপিও নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন এই ভিএমএস টিএমটি লিমিটেড, এই কোম্পানিটা মার্কেটে আইপিও নিয়ে আসছে। তার সঙ্গে সঙ্গে ইউরো প্রতীক সেলস লিমিটেড, এই কোম্পানিটাও একটি মেন বোর্ড আইপিও নিয়ে আসছে। এবং এর সঙ্গে সঙ্গে নিচের যে 3টে আইপিও রয়েছে, আরবান কো লিমিটেড, তারপরে দেব অ্যাক্সিলারেটর, তারপরে শৃঙ্গার হাউস অ্যান্ড মঙ্গলসূত্র লিমিটেড, এই কোম্পানিগুলোর আগামীকাল মানে সোমবার অ্যালটমেন্ট ডেট রয়েছে এবং এই কোম্পানিগুলো 17 তারিখে মার্কেটে লিস্ট হতে পারে। তো এই কোম্পানিগুলো কিভাবে মার্কেটে লিস্ট হচ্ছে সেটার উপরেও কিন্তু অনেক ইনভেস্টরদের নজর থাকবে। আর এগুলোতে গেল মেন বোর্ড আইপিওর কথা। মেন বোর্ড আইপিও ছাড়াও কিছু এসএমই আইপিও কিন্তু এই সপ্তাহে বাজারে আসছে। তো দেখতে পাচ্ছেন এই যে টেকডি সাইবার সিকিউরিটি লিমিটেড, এইটা 15 তারিখ থেকে ওপেন হচ্ছে। তারপরে সম্পদ অ্যালুমিনিয়াম লিমিটেড, এটা 17 তারিখ থেকে ওপেন হচ্ছে। তারপরে জেডি কেবিলস লিমিটেড, এটা 18 তারিখ থেকে ওপেন হচ্ছে। এবং এদের মধ্যে এই যে কোম্পানিটা রয়েছে টেকডি সাইবার সিকিউরিটি লিমিটেড, এটার উপরে কিন্তু অনেক ইনভেস্টরদের নজর থাকবে, কারণ এই কোম্পানিতে বিজয় কেডিয়াজি ইনভেস্ট করে বসে আছেন। আর এরপর এফআইআই এবং ডিআইআই, এদের যে ডেটা, এগুলোর উপরে তো নজর থাকবেই। দেখতে পাচ্ছেন এই এফআইআইটা, এরা অল্প অল্প হলেও কিছু কিছু দিন কিন্তু ভারতীয় মার্কেটে কেনাকাটা করছে। তো দেখতে পাচ্ছেন শেষ যে 7 দিনের ডেটা খুলে নিয়েছি, এইখানে কিন্তু 2 দিন কেনাকাটা করেছে। তো এফআইআইরা যখন ভারতীয় মার্কেটে ফিরে আসে তখন কিন্তু একেবারে ফিরে আসে না যে প্রতিদিনই কিনবে, এরকম হবে না। কোনোদিনও বিক্রি করবে, কোনোদিনও কিনবে, এভাবে হতে হতেই কিন্তু মার্কেটে ফিরে আসে। তো এটাই তার সংকেত কিনা সেটার উপরে নজর থাকবে, মানে সামনের সপ্তাহে এফআইআইরা ভারতীয় মার্কেটে কিনছে কিনা এটার উপরেও কিন্তু মার্কেটের যে ওঠা পড়া সেটা নির্ভর করবে। এবং যদি দেখেন এই শেষ ট্রেডিং সেশনে এফআইআই দের সঙ্গে সঙ্গে ডিআইআই, এরা দুজনেই কিন্তু ভারতীয় মার্কেটে কেনাকাটা করেছে। আর এরপরে তো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ, এই জিনিসটাকে মাথায় নিয়ে চলতে হবে। তো রিপাবলিক, এই যে নিউজ চ্যানেলটা রয়েছে, এরা কিন্তু একটা রিপোর্ট বার করেছিল যে সামনের সপ্তাহেই ভারতীয় যে টিম রয়েছে তারাই আমেরিকাতে যাচ্ছে এই ট্রেড ডিলের ব্যাপারে কথা বলার জন্য। আর এটাও দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু এখন ভারতের প্রতি কিছুটা নরম মনোভাব পোষণ করছেন এবং তার যে লোক সেটা কিন্তু অন্যদিকে ঘুরেছে। তো দেখতে পাচ্ছেন ভারতের সঙ্গে একটা আবার সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং তার সঙ্গে সঙ্গে তার যে চোখ সেটা কিন্তু এখন পুরোপুরি ভাবে চায়নার দিকে ঘুরে গেছে। তো দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ইনি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নকে আর্জি জানিয়েছেন যাতে ইউরোপিয়ান ইউনিয়ন চায়নার উপর 50 থেকে 100% পর্যন্ত ট্যারিফ বসিয়ে দেয়। এবং এর সঙ্গে সঙ্গে চায়নার তরফ থেকেও কিছু বক্তব্য এসেছে। তো চায়না দেশটা কি বলছে? তো চায়নাও বলছে তারা কিন্তু যুদ্ধ চায় না এবং এর সঙ্গে সঙ্গে চায়না এটাও বলেছে যে ট্যারিফ লাগিয়ে এই যে যুদ্ধের সমস্যা চলছে সেটার সমাধান কিন্তু কোনোদিনই করা সম্ভব নয়। আর এরপর আরো একবার ভারতীয় মার্কেটের যে টেকনিক্যাল, এগুলো একবার দেখে নেব। তো অনেক বড় বড় অ্যানালিস্ট কিন্তু মনে করছেন যে মার্কেট 25,150 এর কাছে কনসলিডেট করতে পারে এবং এরপরে মার্কেট 25,250 থেকে 25,500 জোন পর্যন্ত যেতে পারে। আর যদি ব্যাংক নিফটির কথা বলি তাহলে 54,900 এই লেভেলটাকে ভাঙতে পারলে তাহলে ওপর দিকে নতুন মোমেন্টাম আসবে। আর এই সপ্তাহে অটো কোম্পানিগুলো, ফার্মা কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে মেটাল কোম্পানিগুলো বাজারকে সাপোর্ট দিতে পারে। এরপরে যদি ডলার এবং রুপির সম্পর্ক দেখি, এই শুক্রবার দিন রুপি প্রায় 9 পয়সা বেড়ে 88.27 বন্ধ হয়েছে এবং তার আগের দিন বৃহস্পতিবার এটা কিন্তু অল টাইম লোয়ে চলে গিয়েছিল। তো বড় বড় অ্যানালিস্টরা এটাই মনে করছে যে ফেড যেহেতু সামনে একটা রেট কাট করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যে ডলারের ইন্ডেক্স
সেটাও দুর্বল হতে পারে। সেই কারণে এই যে ইন্ডিয়ান রুপি সেটা কিছুটা তার শক্তি ফিরে পেতে পারে। তবে যদি এফআইআই দের আউটফ্লো সেটা আরো বেড়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড নিয়ে যে ঝামেলা চলছে সেটা যদি আরো বাড়ে, তাহলে কিন্তু এই রুপি সেটা আরো দুর্বল হতে পারে। আর এরপরে যদি ক্রুড অয়েল দেখি, তো দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল সেটাও কিছুটা বেড়ে বন্ধ হয়েছে। তো কি কারণে বন্ধ হয়েছিল? কারণ ইউক্রেনের ড্রোন অ্যাটাকের ফলে রাশিয়ান যে পোর্ট সেখান থেকে যে লোডিং সেটা বন্ধ হয়ে গিয়েছিল, মানে সাপ্লাই সেটা অনেকটাই কমে গিয়েছিল এবং সেই কারণেই এই যে ক্রুড অয়েল এটা অনেকটাই বেড়ে গেছে। আর যদি গোল্ড দেখি, গোল্ড একদম অল টাইম হাইয়ের কাছেই চলছে, 10 গ্রাম 24 ক্যারেট 1,12,880 টাকাতে চলছে। আর বিটকয়েন এটা কিরকম পারফর্ম করছে, একটা বিটকয়েন $1,15,744 ট্রেড করছে। তো বুঝতেই পাচ্ছেন এই সপ্তাহে মার্কেট কিন্তু পুরোপুরি ভাবে চলবে এই ফেডের পলিসি, এফআইআই ডিআইআই ডেটা, তারপরে যে বিভিন্ন আইপিও আসছে, বিভিন্ন স্টকে কর্পোরেট অ্যাকশনও কিন্তু হতে চলেছে। তার সঙ্গে সঙ্গে ডলার রুপির সম্পর্ক, রুপিও তো দিন দিন দুর্বল হচ্ছে, তারপরে অয়েল প্রাইস, এর মতো ফ্যাক্টর গুলোই কিন্তু এই সপ্তাহে বাজারকে চালিত করবে। আর যদি দেখেন নিফটি যতক্ষণ 24,850-এর উপরে রয়েছে ততক্ষণ কিন্তু একটা স্ট্রং জায়গাতে রয়েছে। আর যদি ওপর দিকে 25,150 ভাঙতে পারে তাহলে 25,500-র দিকে র্যালি হতে পারে। এবং অপশন চেনেও এখানে দেখতে পাচ্ছেন এই যে 25,100 লেভেলটা, এখানেই কিন্তু সব থেকে বেশি কল বাইং এবং পুট রাইটিং হয়ে বসে আছে। তো এই দুটো ডেটা দেখতে পাচ্ছেন, কল বাইং এইখানেই কিন্তু সব থেকে বেশি ডেটা তৈরি হয়েছে এবং এইদিকে যে পুট রাইটিং এখানেই সব থেকে বেশি ডেটা তৈরি হয়েছে। তো এই সপ্তাহে এই 25,100 এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।